Assalamu alaikum, dear viewers. I'm going to present you another grammatical class, and I think it will be the grammatical class number 7, if I'm not wrong. Anyway, so আপনারা মিলিয়ে নেবেন গ্রামারের পরবর্তী ক্লাসটি এখন শুরু হচ্ছে, আর আপনারা নিশ্চয়ই বোর্ডে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে পাস্ট পারফেক্ট। আমরা ইতিমধ্যে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরপর পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ মোট 6টি টেন্সের আলোচনা করেছিলাম যে কিভাবে টেন্সের স্ট্রাকচারগুলি হবে, কেমন তার বাক্য তৈরি গঠন কেমন হবে, কোন একটা বাক্য থেকে আমরা কিভাবে বুঝবো কোনটি কোন টেন্স। আর আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স। তাই কখনোই অবহেলা করবেন না, যদি শিখতে চান প্রকৃতপক্ষে তাহলে মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এনিওয়ে, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের গঠন আগে আমাদের বুঝতে হবে বাংলাতে, আমরা যেহেতু বাংলাতে একটা বাক্য দেখে বুঝতে হবে যে কিভাবে সেটি পাস্ট পারফেক্ট টেন্সে পড়ছে নাকি অন্য কোনো টেন্সে পড়ছে। সো লেটস টক অ্যাবাউট দ্য ম্যাটার। চলুন এবার সেই বিষয়টি নিয়ে কথা বলা যাক। পাস্ট পারফেক্ট টেন্সের বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, অতীতে কেউ কোনো কাজ করেছিল, অর্থাৎ অনেকটা পাস্ট ইনডেফিনাইটের মতোই, তবে ডিফারেন্সটা কিছু থাকে। তো আমি যদি বলি যে আমি একটি চিঠি লিখেছিলাম, কি বললাম যে আমি একটি চিঠি লিখেছিলাম, এখন আপনি বলতে পারেন না যে আই রোট আ লেটার। এই বাক্যটি যদি আপনি লেখেন তার বাংলাটা কি দাঁড়ায় যে আমি একটি চিঠি লিখেছিলাম। এরপরে যদি আপনি লেখেন এই একই বাক্য, যে হ্যাড দিয়ে লিখবেন আর কি, আই হ্যাড রিটেন, হ্যাড দিলে তো আবার ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে, আমরা জানি, রিটেন আ লেটার। আচ্ছা, এইটার বাংলা ছিল যে আমি একটি চিঠি লিখেছিলাম, ভালো কথা, আই হ্যাড রিটেন আ লেটার। এটার বাংলা কি? এটার বাংলা কিন্তু আমি একটি চিঠি লিখেছিলাম। তাহলে আমরা ইংরেজি গঠনগত দিক থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাক্য দুই রকম বাক্য, বাট বাংলা যখন আমরা করতেছি, বাংলাতে গিয়ে দেখা যাচ্ছে যে বাংলা কিন্তু একরকম আসছে যে আমি একটি চিঠি লিখেছিলাম, বাট ইংলিশটা কিন্তু ভিন্ন ভিন্ন রকম। দেখুন, আই রোট আছে আর এখানে আই হ্যাড রিটেন আছে, তাহলে নিশ্চয়ই আলাদা আছে। এখন কথা হচ্ছে যে বাংলা তো এক, আমি একটি চিঠি লিখেছিলাম, তাহলে বুঝবো কি করে যে কোনটি কোন টেন্সে পড়বে? হ্যাঁ, এমনটি যদি হয় যে কোনো একটি বাক্য অতীতে কেউ কোনো কাজ করেছিল, আমি একটি চিঠি লিখেছিলাম মানে কি আমি অতীতে একটি কাজ করেছিলাম, আপনি সেখানে গিয়েছিলেন, অতীতে কাজটি করেছিলেন, সে বিষয়টি আলোচনা করেছিল, অতীতে করেছিল। ওকে, তো এইরকম বেশ কিছু কথা যে অতীতে কেউ কোনো কিছু করেছিল এমনটি বোঝালেই তো অতীত মানে তো পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট পারফেক্টে লিখবো কখন? তবে হ্যাঁ, মনে রাখতে হবে যে অতীতে কেউ কোনো কাজ করেছিল এমনটি বোঝালে সিম্পলি আপনারা পাস্ট ইনডেফিনাইটেই বাক্যটা লেখেন, পাস্ট ইনডেফিনাইটে। তবে ওই যে বলছিলাম যে একটু ডিফারেন্স আছে, কিছু পার্থক্য আছে। সেটা কি? যে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা আমি আজকে আলোচনা করবো, যে দেখতে পাচ্ছেন হেডলাইনে পাস্ট পারফেক্ট টেন্স, এখানে কিন্তু স্ট্রাকচার দেখেন সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট। আর সেই স্ট্রাকচার অনুযায়ী আপনি যদি এই বাক্যটি দেখেন, সাবজেক্ট দেখেন, সাবজেক্ট এসছে, সাবজেক্টের পরে কি হেড এসছে না? এসছে। হেডের পরে দেখেন এই যে সাবজেক্ট এসছে আই, এই যে হেড, এই যে V3 অর্থাৎ রিটেন, আর অবজেক্ট আ লেটার, সবই ঠিক আছে, তাই না? তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট। তবে মনে রাখতে হবে কখনো কখনো একটু ঝামেলায় আপনি পড়ে যেতে পারেন। তবে এই ঝামেলায় পড়বেন কখন? ঠিক তখন যখন দেখবেন যে একই বাক্যে দুইটা কাজের কথার উল্লেখ রয়েছে। আমি কি বললাম যে একই বাক্যে দুটি কাজের কথা উল্লেখ থাকবে। যেমন এখানে এই বাক্যটিতে লেখা আছে আমি একটি চিঠি লিখেছিলাম। আমি যদি এখন বলি তুমি আসার আগে, তাহলে এখন এই যে আমি একটি চিঠি লিখেছিলাম, এটা তো আপনারা বুঝছেন, আমি বাক্য কি যোগ করলাম? তুমি আসার আগে। তখন আমি বলবো যে এর সাথে যোগ করে দেবো যে বিফোর ইউ কেম। বুঝতেই পাচ্ছেন, পুরো বাক্যটা একটু বড় হয়ে গেল। আই হ্যাড রিটেন আ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম, বিফোর ইউ কেম, তুমি আসার আগে বা পূর্বে। তার মানে আমি বললাম যে পাস্ট পারফেক্ট টেন্সে অনেক সময় যখন আপনি কোনো বাক্য লিখবেন তখন দেখবেন যে সেখানে দুটি কাজের কথা উল্লেখ আছে কিনা। আর যদি দুটি কাজের কথা উল্লেখ থাকে, যেমনটি তুমি আসা, অর্থাৎ তুমি এখানে আসলে, তুমি আসা একটা কাজ, অর্থাৎ তোমার আসা একটা কাজ, আর এখানে আমার চিঠি লেখা একটা কাজ, এই দুটি কাজ। তবে এই জায়গায় আবার খেয়াল রাখতে হবে যে জিনিসটা কি দেখেন ভালো করে, এই বাক্য দিয়ে বুঝিয়ে দেবো আমি পরিষ্কার করে। এখানে হ্যাড আছে, এখানে V3 আছে, তাই না? তাহলে এইটুকুই তো মূলত পাস্ট পারফেক্ট টেন্সে পড়ছে, রাইট? যেটা আমি আগেই বুঝিয়েছিলাম, এই যে সাবজেক্ট হ্যাড V3, সাবজেক্ট হ্যাড V3, তাহলে এই অংশটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট। মনে করেন আমি এখানে লিখে বুঝাই দিই পাস্ট পারফেক্ট কোন অংশটুকু, এই যে বিফোরের, এই যে মনে করেন বিফোর একটা, এখানে কি, এখানে বিফোর একটা প্রাচীর, একটা প্রাচীর, এই বিফোর প্রাচীরটা দুটো ভাগে ভাগ করেছে, যে বাম পাশের একটা অংশ আই হ্যাড রিটেন আ লেটার, আর ডান পাশের অংশ হচ্ছে ইউ কেম, তুমি আসা। কিন্তু দেখেন তো ইউ কাম লেখা আছে না ইউ কেম? ভালো করে দেখবেন, ইউ কেম লেখা আছে মানে কি?
হিসেবে এর মানে এরকম দাঁড়ায় না যে তুমি এসেছিলে। হ্যাঁ, অবশ্যই তুমিও এসেছিলে, আমিও চিঠিটি লিখেছিলাম, দুটি কাজই কিন্তু অতীতে সংঘটিত হয়েছিল। তবে এখানে মনে রাখতে হবে এই দুটি কাজ সংঘটিত হওয়ার ক্ষেত্রে কোনো একটি কাজ আগে সংঘটিত হয় আর কোন একটি কাজ পরে সংঘটিত হয়। তাহলে দুটি কাজের মধ্যে কোন কাজটি আগে সংঘটিত হয়েছিল এবার একটু বোঝেন তো। তুমি কি আগে এসেছিলে নাকি আমি আগে চিঠি লিখছিলাম? বাংলাটা বলি, তুমি আসার আগে আমি একটি চিঠি লিখেছিলাম। কোনটা আগে হয়েছে? আমি চিঠি আগে লিখেছিলাম নাকি তুমি আগে এসেছিলে? তুমি আসার আগে আমি চিঠি লিখেছিলাম, তার মানে আগে আমি চিঠি লিখেছিলাম। তাহলে আমার চিঠি লেখার কাজটা আগে সংঘটিত হয়েছিল। তাই মনে রাখতে হবে এই দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হবে সেই কাজের অংশটুকুই আপনাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে ইংলিশ ট্রান্সলেশন করতে হবে। আবারও রিপিট করি, দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হবে সেই অংশটুকুর ট্রান্সলেশন আপনি করবেন পাস্ট পারফেক্ট টেন্সে, আর যে কাজটি পরে সংঘটিত হচ্ছে সেই কাজের অর্থাৎ সেই অংশটুকুর ইংলিশ ট্রান্সলেশন লিখবেন পাস্ট ইনডেফিনিট টেন্সে। মানে কি, সাবজেক্টের পর ভার্বের পাস্ট টেন্স। দেখেন ইউ কেম, কাম নাই, কেম পাস্ট টেন্সে আছে। তাহলে যে কাজটি আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্টে, আর যে কাজটি পরে হবে সেটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। আমি কিন্তু এভাবে বলেছি, তবে আমি কিন্তু এভাবে বলি নাই, খুব খেয়াল করে আমার কথা শুনবেন। আগে কোনটি হয়েছিল? আমার চিঠি লেখা, আগে আমি চিঠি লিখছিলাম। এখন আগে আমি চিঠি লিখছিলাম বলে এই অংশটুকুই যে আগে ইংরেজিতে ট্রান্সলেট করলাম তা কিন্তু না। আবার কি বললাম, তাই না? কিসের মধ্যে কি, ভালো করে বুঝুন। আমি বলেছি যে দুটো কাজ হবে, দুটো কাজের মধ্যে একটি কাজ তো আগে সংঘটিত হবে আর একটি কাজ পরে সংঘটিত হবে। তাহলে যে কাজটি আগে সংঘটিত হবে সেই কাজের ইংলিশ যে আগেই লিখে বসে থাকতে হবে তা না। আমি বলেছি সেই যে কাজটি আগে সংঘটিত হবে সেই কাজটির ইংলিশ যেখানেই লিখুন সেটিকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, তাই বলেছি। সেটা আপনি ডান পাশে লিখুন, সেটা আপনি বাম পাশে লিখুন, যেখানেই লিখুন না কেন পাস্ট পারফেক্ট টেন্সে হতে হবে। যে কাজটি আগে সংঘটিত হয় সেই কাজটির ইংলিশটুকু কোন টেন্সে? পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তার মানে এই নয় যে ওই অংশটুকু আগে সংঘটিত হয়েছে বলে আগে আমার ট্রান্সলেশনে ইংরেজিতে বাক্যের প্রথমে অংশটুকুর ইংলিশ লিখে ফেলতে হবে, তা নয়। আমার মনে হয় এবার ব্যাপারটি বুঝছেন। তাহলে শুধু মাথায় রাখবেন যে ও বুঝলাম এটাই, যে দুটো কাজ থাকবে, দুটো কাজের মধ্যে যেটি আগে সংঘটিত হবে সেই অংশটুকুর ইংলিশ আমি যেখানেই লিখি না কেন সেই ইংলিশটুকু আমাকে লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে, আর যে অংশটুকুর মানে যেই কাজটুকু পরে সংঘটিত হচ্ছে সেই অংশটুকুর ইংলিশ আমাকে লিখতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে, রাইট? ওকে, এখন আমি যদি ব্যাপারটি এরকম বলতাম, মনে করেন যে এটা তো লেখা আছে কি যে তুমি আসার আগে আমি একটি চিঠি লিখেছিলাম, কিন্তু ব্যাপারটা যদি এমন হতো যে তুমি আসার পরে আমি চিঠিটি লিখেছিলাম, দেখেন তাহলে পরে হলে কি বিফোর রাখা যাবে এখানে? অবশ্যই না। তাহলে পরে হলে কিন্তু আমাকে এখানে কি লিখতে হবে বলেন তো? পরে ইংরেজি কি? আফটার। এই যে AFTER, আফটার। আচ্ছা, যদি আমি বিফোরের জায়গায় আফটারই দিয়ে থাকি তাহলে এবার বাংলাটা কি হবে আপনারাই ভাবুন। তুমি আসার পরে আমি চিঠিটি লিখেছিলাম। এবার বলুন তো কোন কাজটি আগে সংঘটিত হয়েছিল? তুমি আসার পরে আমি চিঠিটা লিখলাম। তুমি আগে আসলে নাকি আমি চিঠি আগে লিখলাম? অবশ্যই তুমি আগে আসলে, তুমি আগে আসলে। কিন্তু এবার খেয়াল করে দেখেন যে তুমি আগে আসছিলে সেই জন্যই যে তোমার আসার ব্যাপারটি আমি আগেই বাক্যের প্রথম থেকেই লেখা শুরু করেছি তা কিন্তু না। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে তুমি আগে এসছিলে, ঠিক আছে। তা এখন এই জায়গায় একটু কারেকশন রয়েছে, আমার এখনো দেওয়া হয়নি। এখানে যেহেতু এই যে আই রিটার্ন, এখানে কিন্তু রিটার্ন রাখা যাবে না। এখানে আরেকটা কথা আমার বাদ পড়েছে বলতে পয়েন্টে, সেটা হচ্ছে যে ওই যে আমি বলেছিলাম যে কাজটুকু আগে সংঘটিত হবে সেইটুকু ট্রান্সলেশন লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। এইবার বলেন তো এই যে আফটার মানে কি? পরে। তুমি আসার পরে আমি চিঠিটা লিখলাম, তাহলে কোন কাজটা আগে হলো? তুমি আগে আসলে। তাহলে তুমি আগে আসা এই অংশটুকু কোন টেন্সে ইংলিশ লিখতে হবে? কোন টেন্সে? এর ট্রান্সলেশন করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে ইউ, তুমি আসা, পাস্ট পারফেক্টে কি হবে? ইউ হ্যাড। এই দেখেন ইউ হ্যাড কাম, ইউ হ্যাড কাম। আচ্ছা, তাহলে তুমি আসার পরে আমি কি করেছিলাম? চিঠি লিখেছিলাম। তাহলে আমার চিঠি লেখার কাজটা পরে সংঘটিত হয়েছিল, এই পরে সংঘটিত হওয়ার কারণে ওই অংশটুকু ট্রান্সলেশন করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে আমি চিঠি লিখেছিলাম, আমি একটি, তাহলে কি হবে? আপনারাই বলুন, আই রোট। এই যে আই রোট আ লেটার আফটার ইউ হ্যাড কাম। তার মানে কি আপনারা বুঝলেন যে যে কাজটুকু আগে সংঘটিত হবে সেই কাজটুকুর ইংলিশ যে আগেই লিখে ফেলতে হবে ব্যাপারটা তা না। তবে যে কাজটুকু আগে সংঘটিত হয় সেই অংশটুকুর ইংলিশ আমি যেখানেই লিখি না কেন পাস্ট পারফেক্ট টেন্সে, আর যেই কাজটুকু পরে সংঘটিত হয় সেটুকুর ইংলিশ আমাকে লিখতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। ব্যাপারটা এই। ওকে, তাহলে দেখুন এখানে আফটার। আচ্ছা, আগে যখন আমি বিফোর দিয়ে এই বাক্যটি লিখেছিলাম, একটু আগে বিফোর দিয়ে যখন দেখাছিলাম তখন হ্যাড এই অংশে ছিল নাকি এই অংশে ছিল?
এই অংশ ছিল। তার মানে বিফোর হলে তার পূর্বের অংশে কিন্তু হ্যাড ব্যবহার হবে, এইটুকু খেয়াল রাখবেন টেকনিক্যালি। আর বাক্যে আফটার ব্যবহার করলে হ্যাডটাকে ব্যবহার করতে হবে আফটারের পরের অংশে। বিফোর মানে কি আগে, তাহলে বিফোরের আগে হ্যাড, আফটার মানে কি পরে, আফটারের পরে হ্যাডযুক্ত অংশ বসবে। ভেরি সিম্পল। আর হ্যাডযুক্ত অংশ বসা মানে কি, এটা কোন টেন্সে পড়লো, পাস্ট পারফেক্ট টেন্সে। আর যখন আপনি হ্যাডযুক্ত অংশ পাস্ট পারফেক্ট টেন্সে লিখেই ফেলবেন, তখন বাকি অংশটা তো সিম্পলি আপনাকে লিখতে হবে পাস্ট ইনডেফিনাইট টেন্সে। ওকে, এবার চলুন কেমন বুঝলেন দেখি টেস্ট করি। ওই যে আমাদের চিরাচরিত চেনা একটা বাক্য আমরা প্রায় বলে থাকি যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, এর ইংরেজি কি হয় দেখা যাক। হ্যাঁ, আচ্ছা আমি কিন্তু এবার বাংলাতে লিখবো, বাংলাতে লিখে তারপরে আমরা একটা একটা করে সুন্দর করে বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, চলুন ইংলিশ করি। আচ্ছা, এই যে পুরো বাক্যটা আপনারা দেখতে পাচ্ছেন যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। এখন এই অংশটুকুর ইংলিশ দিয়ে কি আমি বাক্য শুরু করব, নাকি এই রোগীটি মারা গেল এই অংশটুকুর ইংলিশ দিয়ে আমি বাক্য লেখা শুরু করব? আসলে যখনই আপনি এই ধরনের বাক্যের ট্রান্সলেশন করবেন, এই যে মানে কি মাঝখানে দুটো কাজ উল্লেখ আছে, তার মাঝে আগে শব্দটি আছে অথবা পরে শব্দটি উল্লেখ আছে, তখন এই ধরনের ট্রান্সলেশন করার সময় ডান সাইড থেকে, মানে আপনি ট্রান্সলেশনটা শুরু করবেন হচ্ছে ডান দিক থেকে। যখন এই ধরনের বাক্য পাবেন যে আগে বা পরে শব্দটি উল্লেখ আছে, তখন আপনি এই ধরনের ইংলিশ ট্রান্সলেশন লেখার সময় আপনি ইংলিশটা লেখা শুরু করবেন সবসময় ডান সাইডের অংশ দিয়ে এই বাক্যটি শুরু করবেন। ওকে ফাইন, তাহলে বুঝতেই পেরেছেন যে এই ধরনের বাক্য যখন আপনি পাবেন, তখন আপনি এই ধরনের বাক্যের ট্রান্সলেশন করার সময় সবসময় খেয়াল রাখবেন যে আপনাকে ডান সাইডের অংশটুকু দিয়েই বাক্যটি লেখা শুরু করতে হবে। তবে এটা বুঝে নিতে হবে যে এই ডান সাইডের অংশটুকু দিয়ে যে আমি বাক্যটি লেখা শুরু করব, বাট তাহলে এটা কোন টেন্সে পড়ছে, এই অংশটুকু কি আগে সংগঠিত হয়েছে নাকি পরে সংগঠিত হয়েছে? যদি আগে সংগঠিত হয় তাহলে এই অংশটুকু আপনি লেখা শুরু করবেন এখান থেকে পাস্ট পারফেক্টে। এই অংশটুকু যদি পরে সংগঠিত হয় তাহলে এই অংশটুকুকে আপনাকে লেখা শুরু করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। ব্যাপারটা এই, ওকে। কিন্তু সবসময় মনে রাখবেন যে এই ধরনের বাক্যের ট্রান্সলেশন শুরু করতে হবে ডান সাইডের অংশটুকু দিয়ে, বাক্যের লেখা স্টার্ট হয়ে যাবে, তাই না? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে রোগীটি মারা গেল, এখন একটু বুঝে নিই রোগীটি আগে মারা গেল না পরে। এই দেখেন লেখায় আছে আগে রোগীটি মারা গেল, এটা আগে ঘটেছে, তাহলে লিখতে হবে দ্য প্যাশেন্ট। কোন টেন্সে? পাস্ট পারফেক্টে, আগে ঘটছে। দ্য প্যাশেন্ট হ্যাড, এইবার ডাই ভার্বের পাস্ট পার্টিসিপল ডাইড। এই দেখেন দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেল। কেন হ্যাড দিয়ে লিখলাম? কারণ রোগীটি আগে মারা গিয়েছিল। এবার আগে ইংরেজি দেন এখানে বিফোর, এই যে আগে শব্দটি আমি দিয়ে দিলাম বিফোর, তাহলে এই পর্যন্ত ইংলিশ হয়ে গেল। এবার ডাক্তার আসলো কখন? পরে আসলো, তাহলে ডাক্তার পরে আসলো মানে এই কাজটা পরে সংঘটিত হয়েছে, পরে সংঘটিত হলে ওই অংশটুকুর ইংলিশ লিখবেন পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে ডাক্তার আসা মানে কি? ডাক্তার আসছিল, তাহলে কি হবে? দা ডক্টর কেম, পাস্ট টেন্স যেহেতু কেম। এই দেখেন the patient had died before the doctor came, the patient had died before the doctor came। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল বা ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, একই কথা। এখন যদি এখানে আগে শব্দটি, তাহলে কি বুঝলেন আপনারা? এই জিনিসটা খেয়াল রাখবেন যে সবসময় আগে থাকুক আর পরে থাকুক, এই জায়গায় তো কোনো একটি শব্দ থাকবে আগে বা পরে, কিন্তু আপনি ট্রান্সলেশনটা শুরু করবেন এই জায়গা থেকে, ইংলিশটুকু লেখা শুরু করবেন। এই ডাক্তার আসার এখান থেকে যদি ইংরেজি লেখা শুরু করেন তাহলে কিন্তু বাক্য ভুল হতে পারে। ওকে, সো এখান থেকে শুরু করতে হবে। এবার চলুন আগে আসে না পরে আসে আমরা সেটা দেখি। আগে আসে, এবার চলুন পরে ব্যবহার করে বাক্যটির ইংলিশ কি হয় দেখি। এই জায়গাটা আমি পরে শব্দটি ব্যবহার করলাম, পরে। ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, মনে করেন ডাক্তার আসলো তারপরে রোগীটি মারা গেছে। এবার বলেন তো কোনটা আগে হয়েছে? রোগী আগে মারা গেল না ডাক্তার আগে আসলো? ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, ডাক্তার আগে আসছিল, তারপরে রোগীটি মারা গিয়েছিল, তাহলে ডাক্তার আগে এসেছিল। এখন এই যে ডাক্তার আগে আসছিল বলে আমি যে ডাক্তার আসার কথা ইংরেজিতে এখন লেখা শুরু করবো ওই বাক্যের প্রথম থেকে, তা কিন্তু না। সবসময় ট্রান্সলেশন শুরু করবেন এই ডান সাইড থেকে। ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, এখন চলুন রোগীটি কখন মারা গেল দেখি, পরে। তাহলে পরে যদি রোগীটি মারা যায়, এই কাজটি পরে সংঘটিত হয়েছে, তাই এই কাজটির অংশটি দিয়েই তো আমি বাক্যটি লেখা শুরু করবো, তাই টেন্স বুঝে নিতে হবে না? তাহলে পরে সংঘটিত হলে কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট। তাহলে রোগীটি মারা গেল এর পাস্ট ইনডেফিনিট কি? চলুন আমরা নতুন করে লিখব, রোগীটি মারা গেল, পাস্ট ইনডেফিনিটে পড়ছে যেহেতু পরে, তাহলে দা প্যাশেন্ট, সাবজেক্ট দিলাম। এবার ডাইরেক্ট ভার্বে পাস্ট টেন্স দেবেন, পাস্ট ইনডেফিনিট, দ্য প্যাশেন্ট ডাইড, দ্য প্যাশেন্ট ডাইড। এই যে রোগীটি মারা গেল। এখন পরে শব্দটির ইংলিশ এখানে দিয়ে দেবেন আপনি মাঝখানে, তাহলে পরে শব্দটির ইংলিশ কি? আফটার,
আফটার, পরেও হয়ে গেল, তাহলে পরে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার। এবার বাদ থাকলো কি, ডাক্তার আসা। এখন আপনাকে মনে রাখতে হবে, যেহেতু এই যে পরে রোগীটি মারা গেল এটুক তো পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে গেছে, তাহলে ডাক্তার আসার ব্যাপারটি এটা কখন সংঘটিত ছিল, আগে সংঘটিত ছিল, ডাক্তার আগে এসেছিল। তাহলে এই অংশটুকুর ইংলিশ এখন আমরা লিখবো পাস্ট পারফেক্ট টেন্সে। ডাক্তার আসার পাস্ট পারফেক্ট টেন্স কি হবে, মানে ডাক্তার আসছিল, দ্য ডক্টর, এইবার এইখানে হ্যাড হবে, হ্যাড কাম। আশা করি বুঝতে পেরেছেন, ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। আর ওই যে বলেছিলাম, যখনই ট্রান্সলেশন করবেন করে দেখবেন যে আফটারের পরে হ্যাড আছে কিনা। এই দেখেন আফটারের পরের অংশে হ্যাড শব্দটি আছে, আবার বিফোরের আগে থাকে। বিফোর যে যখন একটু আগে লিখছিলাম, আপনি খেয়াল করে দেখলে দেখবেন যে, অথবা টেনে দেখে আসুন ভিডিওটি, যে বিফোর যেখানে ছিল তার পূর্বের অংশে হ্যাড ছিল। তাহলে মূল কথা হচ্ছে যে কখনো পরে শব্দটি থাকবে অথবা আগে শব্দটি থাকবে, মানে এই যে মাঝখানে, দুটো কাজের মাঝখানে, তাই না? এই পরে বা আগে এই শব্দ দুটিও দুটো ক্লাসকে যুক্ত করছে। এখানে খেয়াল রাখতে হবে যে কোনটি আগে ঘটছে কোনটি পরে ঘটছে। যেটি আগে ঘটছে সেই অংশটুকুর ইংলিশ ট্রান্সলেশন লিখবেন পাস্ট পারফেক্টে, যেটি আগে ঘটছে। আর যে অংশটুকু পরে ঘটছে যেটি, সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে। তবে ট্রান্সলেশন সবসময় লেখা শুরু করবেন ডান সাইডের অংশটুকু দিয়ে, বাক্য শুরু হয়ে যাবে কিন্তু লেখা। তবে খেয়াল করে বুঝে নেবেন যে এটা আসলে কোন টেন্সে পড়ছে, সেটা দিয়ে বুঝে লিখে ফেলবেন, হয়ে যাবে। এখন যদি মোটামুটি বুঝে থাকেন আজকের আলোচনায়, যে এতক্ষণ বক করলাম, মনে হয় একটু বেশিই বলে ফেলেছি, যাই হোক, তারপরেও ভেঙে চুরে ব্যাখ্যা বিশ্লেষণ করলে যারা দুর্বল শিক্ষার্থী তাদের বুঝতে সুবিধা হয়। যারা ভালো তারা তো সহজে বোঝে, তারা হয়তো ভাবে যে এত কথা বলে কেন, আসলে বলতে হয় বোঝানোর জন্য। আই এম সরি ফর দ্যাট ওয়ান্স এগেন। এনিওয়ে, তাহলে আপনি যদি এই টেন্সটি আজকের আলোচনাটা বুঝে থাকেন, তাহলে অবশ্যই এই টেন্সটিতে অনেকের কিন্তু সমস্যা আছে। পাস্ট পারফেক্ট টেন্সে অনেকের ঝামেলা থাকে, বোঝে না যে কি দিয়ে কি, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, ডাক্তার পর আসার পরে কি দিয়ে কি, মানে একটা কনফিউজিং ব্যাপার। যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন আজকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যদি বুঝে থাকেন, মানে আলোচনাটা টেন্সটা যদি বুঝে থাকেন, তাহলে নিজে এবার কিছু বাক্য তৈরি করেন। তুমি আসার আগে আমি বাজারে গিয়েছিলাম, সে আসার আগে আমি চা খেয়েছিলাম, তুমি যাওয়ার আগে আমি চিঠিটি লিখেছিলাম, সে আসার আগে আমি কাজটি করেছিলাম। এরকম বিভিন্ন ধরনের, মানে আগে পরে শব্দ দিয়ে এরকম বাক্য তৈরি করেন, আর নিজে নিজে ইংলিশ ট্রান্সলেশন করার চেষ্টা করেন। আর যেখানেই সমস্যা হবে প্রয়োজনে আমাদেরকে নক করুন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পেয়ে যাবেন নিচে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে প্রয়োজনে নক করলেন। যদি কোনোটা কনফিউজিং হয়, অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, উইল ট্রাই টু রিপ্লাই অ্যাট ইউর লাইজার। আমাদের অবসরে আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, যদি অনেক ব্যস্ত থাকি, আসলে আপনাদের সেবার জন্য ব্যস্ত থাকতে। আর হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, বাড়িতে বসে স্মার্ট ইংলিশ শেখার জন্য, নিজে ইংলিশ শেখার জন্য আমাদের বইটির কথা আমি প্রায় বলে থাকি। এই বইয়ের একটি কপি আপনি সংগ্রহ করবেন। বই তো জীবনে অনেক কিনেছেন, আর একটু টাকা খরচ না করে, না হয় একটু কষ্ট করে আরেকটা বই কেনেন। যদি প্রয়োজন মনে করেন, আমাদের বইটি সংগ্রহ করবেন, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাবো। 700 টাকা বিকাশ করবেন। আমরা কন্ডিশনে বই দিই না, 700 টাকা বিকাশ করবেন, নিশ্চিন্তে বই পাবেন ইনশাআল্লাহ। আমরা আপনার এলাকার নিকটস্থ সুন্দরবন কুরিয়ার শাখায় বই পৌঁছে দেবো। 700 টাকা বিকাশ করে আপনার নাম, মোবাইল নম্বর নোট করিয়ে দেবেন। আর যারা প্রবাসী বন্ধুরা বিদেশে থাকেন, যারা আমাদের এই বইটি কপি সংগ্রহ করতে চান, তারা সরাসরি পিডিএফ বুক অর্থাৎ মোবাইলে পাঠিয়ে দেবো, ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেইলে, অ্যাজ ইউ লাইক, যেটা ইচ্ছে সেটাই নেবেন। সহজে মোবাইলে সম্পূর্ণ বই পরিষ্কারভাবে পড়তে পারবেন। আর আমাদের এই বইটি নেবার পর অবশ্যই বই মেলে পড়বেন না কাইন্ডলি, জাস্ট বইয়ের লেসনগুলো আমাদের ভিডিও ক্লাস প্লেলিস্টে যাবেন, সেখানে ভিডিও ক্লাসের প্লেলিস্টের ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ ক্লাসটা করবেন, বইটা বুঝবেন। সহজেই স্পোকেন ইংলিশ নামের এই কোর্সটি আপনি বাড়িতে বসেই নিজে কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আর কোথাও প্রবলেম ফেস করলে, বিশেষ করে যারা বই সংগ্রহ করছেন বা যারা কোর্স করছেন, তাদেরকে তো আমি হেল্প করছি। সো তাহলে বইটি কালেকশনে না থাকলে আজই অর্ডার করুন, সংগ্রহ করুন। সো ভিউয়ার্স, আমি আর দীর্ঘায়িত করছি না, আপাতত মূল জিনিসটা বুঝিয়ে দিলাম। জানি না কতটুকু নিতে পেরেছেন, না পারলে বারবার ভিডিওটি দেখুন, বারবার বোঝার চেষ্টা করুন। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে, বুঝতে মেমোরিতে সমস্যা থেকে থাকে, সেটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। খুব দ্রুতই হয়তো আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো। আর ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।